মুখ্যমন্ত্রী রীতিমতো হিন্দুদের আস্থার ওপর আক্রমণ করে বললেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। কিভাবে দেখছেন ব্যাপারটা? না, রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে হিন্দু ধর্মের উপরে এই ধরনের কথাবার্তা, এটা আমার মনে হয় খুব সংযতভাবে উনি বলেছেন মৃত্যুকুম্ভ। কারণ এর চাইতেও ভয়ানক ভয়ানক কথাবার্তা তিনি বলেছেন। আমি যদি এই পরিসংখ্যান নিয়ে বসি, তিনি বা তার দলের একাধিক নেতামন্ত্রীরা কার্যত, আপনি খেয়াল করে দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়েই তো গ্লোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা পেতে আমরা শুনেছি, রাজ্যে শুনেছি তো। যখন এই যে তিনি কার্তিক মহারাজের ইস্যুতে যখন তিনি স্টেটমেন্ট দিচ্ছিলেন, আপনার বোধহয় খেয়াল আছে, তিনি দাঁড়িয়ে থেকে প্রকাশ্যে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের সন্ত্রাসবাদী যোগের কথা, বকলমে তার কথা যদি আমরা বলি, অর্থাৎ যে গ্লোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশনকে সারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেনে চলে, সেই প্রতিষ্ঠানকে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, সে পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে মূলত রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের কর্মস্থল, সে তিনি যখন তকমা দেন, তখন কিন্তু আমাদের বিশ্বাসে আঘাত আসে। আমি আপনাকে বলি, দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরস্বতী মন্ত্র, গীতা মন্ত্র, একাধিক মন্ত্র নিয়ে একাধিকভাবে ধর্মকে কলুষিত করেছেন। লোকে বলে ওনার এটা হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেছে। আমি বলছি, দেখুন, মুখ থেকে আমাদের অনেক সময় এই যে কথা বলতে বলতে আমার অনেক সময় বেরিয়ে যায়, আমরা সারাদিন বকবক করলে পরে বেরোয়, আমরা বলছি, এটা অপরাধ নয়। অপরাধটা কখন? যখন আপনি মুখ থেকে এমন একটা সেন্সিটিভ ইস্যুতে ভুল কথা বলার পরে, গ্রস ভুল, একদম বিশাল মাপের একটা ভুল কথা বলার পরে আপনি সেটাকে ক্ষমা চাননি প্রকাশ্যে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়াদের নিয়ে যখন ভুল বলেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হিন্দু ধর্ম নিয়ে একাধিকবার ভুল কথা বলেন, ভুল বাক্য প্রয়োগ করেন, মনীষীদের নিয়ে একের পর এক উনি ভুল বাক্য প্রয়োগ করার পরে ন্যূনতম সরি বলা, দুঃখ প্রকাশের মতন ন্যূনতম মানে তার কাছে একটা সামান্য আমরা আশা করি না, তখন আমাদের বুঝতে হয় যে উনি কি এইসব বলে, এইসব ভুলভাল বলে আরেকটা সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন যে দেখো আমি আমার ধর্মকে কিভাবে কলুষিত করছি। আমি তোমাকে পরিষ্কার বলছি যে এ রাজ্যে এমন একটা রিলিজিয়াস প্র্যাকটিস শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রিলিজিয়াস প্র্যাকটিসের নাম উনি বলেন যে এটা মানে সেকুলার, অসাম্প্রদায়িক, কিন্তু কার্যত এই অসাম্প্রদায়িকতার মধ্যে লুকিয়ে আছে একটা ধর্মকে ছোট করে আরেকটা ধর্মের প্রতি একটা তোষণমূলক দৃষ্টিকোণ। আমি কেন তোমায় বলি, যখন কলকাতার বুকে দাঁড়িয়ে একটা সম্প্রদায়ের নিষিদ্ধ খাদ্যকে খেয়ে প্রমাণ করতে হয় যে আমরা এটা খেলে পরে অসাম্প্রদায়িক হই, তখন কিন্তু এ রাজ্যের শাসক দল, তাদেরও কিছু লোক এটার সাথে যুক্ত ছিল, তারা চুপচাপ থাকে। এই ধর্মাবেগকে আঘাত হানা, সরকারের তো নির্দিষ্ট ক্লজ থাকে, সরকারের সেকুলার ক্রাইটেরিয়ার প্রত্যেকটা পার্টে সংবিধানের 25-26 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে ধর্মাচরণ করার অধিকার প্রত্যেকটা লোকের একান্তই ব্যক্তিগত, রাষ্ট্র সেটাকে নির্বাপিত করতে সাহায্য করবে। কিন্তু আমরা কি দেখলাম কার্যক্ষেত্রে, এ রাজ্যে একটি ধর্মকে ছোট করাটাই হচ্ছে সেকুলারিজমের প্রথম পার্ট। তাই এই ধরনের কথাবার্তা বলতে হয় তাকে। এবং কালকে তিনি যে কথাটা বলেছেন, দেখবেন ইতিমধ্যে যে ভয়ানক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমি জানি না এরপরে বিভিন্ন সংগঠনগুলো, হিন্দু ধর্মাবলম্বী সংগঠনগুলো এটার প্রতিক্রিয়া হিসেবে কী নেয় আমি জানি না, কিন্তু আমি বলছি যে একজন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতাকে কিন্তু এই ধরনের শব্দচয়ন করতে গিয়ে হাজারবার ভাবা উচিত। কারণ তিনি হয়তো ভোট রাজনীতির স্বার্থে এগুলো বলবেন, কিন্তু মানুষের মধ্যে কিন্তু পারস্পরিক বিশ্বাসহীনতা তৈরি হয়, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই হিন্দু বিদ্বেষী, নাকি পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতির চাল? না, আমি একদম বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের তাওয়াতে সব কিছু করেন। পুরো কৌশলটা দাঁড়িয়ে থাকে তার কথিত দুধেল গাইদেরকে তোষণ করে ভোট ব্যাংকে তাদের ভোটটাকে শিফট করার কৌশল হিসাবেই যে কোনো পদক্ষেপ। আমি কেন বলছি, দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে
ধর্মটাকে ভোট ধর্মে রূপান্তরিত করেছে। উনি বুঝেছেন 33% ভোটারকে যদি তিনি ভয় দেখিয়ে রাখতে পারেন সবসময়, কখনো সিএর ভয়, কখনো এনআরসির ভয়, ক্যাকা ছিচি বলে, ডেভেলপমেন্টের দিক থেকে নয়, তাহলে তার কিন্তু অন্তত যতই রাজধর্ম না মানুক তার প্রশাসন, যতই তার প্রশাসন ব্যর্থ হোক, যতই তার প্রশাসন ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে সরে থাকুক, তিনি কিন্তু সিংহাসনে আসীন হয়ে দিনের পর দিন থাকবেন। আর তারই পদক্ষেপ হিসেবে কিন্তু আজকে উনি এই কাজটা করেছেন। এবং আজকে দাঁড়িয়ে থেকে এই যে তৃণমূলের সরকার লাস্ট 14 বছর যে কায়দায় পশ্চিমবঙ্গের ভোটটাকে বিভেদকামী ভোটে পরিণত করে, ভোট ব্যাংকটাকে তোষণের রাজনীতির অঙ্কে দেখে, ভোটটাকে মানে ভোট ধর্মের রূপ দিয়ে দুটোকে এমনভাবে তৈরি করে মানুষের মধ্যে পারস্পরিক আইডেন্টিটি পলিটিক্স তৈরি করেছে, ডিভাইড অ্যান্ড রুল, তাতে কিন্তু আমি বলছি রাজ্যের আলটিমেট একটা সাম্প্রদায়িক অসম্প্রীতির যে বাতাবরণটা ছিল, যে অন্তত বামেরা যে রেখে গিয়েছিল, সেটা নষ্ট হয়েছে। আমরা এতদিন ধরে দেখে এসেছি শাসক দলের নানা নেতা মন্ত্রী সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে, কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রী নিজে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে বললেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি রাস্তায় নামে তাহলে সামলাতে পারবে তো। তাহলে কি মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক দাঙ্গা কোনোভাবে লাগানোর চেষ্টা করছেন? মানে এই ধরনের মন্তব্য কি একজন মুখ্যমন্ত্রী হয়ে করা শোভা পায়? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটার পর একটা এই ধরনের ভয়ানক আগুনে বক্তব্য রাখেন, দিক বেদিক জ্ঞানহীন হয়ে কৌশলগত অবস্থান থেকে। কখনো তিনি বাড়ির মা বোনদের বলেন আপনারা হাতা খুন্তি নিয়ে সেন্ট্রাল বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ুন, তারপরে সেন্ট্রাল বাহিনীর উপরে হামলা হয়, শীতলকুচিতে পাল্টা গুলি চলে। তারপরে সীমান্তবর্তী এলাকায় তিনি একটার পর একটা বিএসএফকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলেন, বিএসএফ শ্লীলতাহানি করেছে, একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেতা হিসাবে দেশের সুরক্ষা বল সম্পর্কে এ ধরনের কথা বলেন। তারপরে দেখুন, আপনি হিন্দু ধর্ম নিয়ে যে আপনি বলছিলেন, কালকে যে কথাটা উনি বললেন, দেখুন বিধানসভায় বিরোধী দলনেতা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সমান নিয়ে পায় অবস্থান, সংবিধান তাকে দিয়েছে, সংবিধান তাকে একই স্ট্যাটাস দিয়েছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তার রাজধর্ম, তার সংবিধানের এখতিয়ার ভুলে গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে এইভাবে কথা বলেন যে তারা যদি আপনাকে হামলা করে, আমি বলছি রাজ্যের বিরোধী দলনেতা তো রাজ্যের ল অ্যান্ড অর্ডারের পার্ট, তাকে তো প্রোটেকশন দেবে রাজ্যের পুলিশ। আর রাজ্যের পুলিশ মন্ত্রীটা কে? মুখ্যমন্ত্রী। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথাগুলো বলেন যে বিরোধী দল সংবিধানে তার একটা ওয়েট আছে, আপনি যদি মনে হয় সে বিরোধী দল হিসেবে তার কার্যকারিতা তিনি ভুলে গেছেন, তার জন্য আদালত আছে, তার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আপনি তা না করে যখন প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন, ঠিক যেভাবে আপনি সময় সময় সীমা সুরক্ষা বল এনআইএর বিরুদ্ধে করেন, আপনার উস্কানিতে তো এনআইএর উপরে হামলাটা হলো, যেটা ভূপতিনগর বিস্ফোরণের পরে তারা গিয়েছিল ওখানটা অ্যারেস্ট করতে, কী হারে কীভাবে তাদের উপরে মামলাগুলো চাপিয়ে দেওয়া হলো, শ্লীলতাহানির থেকে শুরু করে রাষ্ট্রবিরোধী একাধিক। ফলে এটা তো নজিরবিহীন, এবং এই রাজ্যেই একমাত্র ভারতবর্ষে যেখানে ইডির উপরে হামলা হয় শাহজাহানকে ধরতে গিয়ে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চুপচাপ থাকেন। কারণ থাকেন কি? কারণ এগুলো তার উস্কানিতে হয়েছে, সেই উস্কানির আজকে পাঠ। তবে আপনাকে বলে রাখি, এই ঘটনার পরে যদি পিভিআরসের উদাহরণগুলোর সাপেক্ষে এবারও রাজ্যের প্রধান বিরোধী দলের নেতার উপরে হামলা বা অন্য কিছু ঘটনা সংঘটিত হয়, তাহলে কিন্তু তার রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবেই। বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে, কোথাও কি শুভেন্দুকে ভয় পাচ্ছে মমতা সরকার? না, দেখুন দুটো পার্ট আছে। বিধানসভা থেকে সাসপেনশন চতুর্থবার যখন করা হয়েছে শুভেন্দুকে, তার পিছনে দুটো অবস্থান আছে। একটা হচ্ছে পলিটিক্যাল, যেহেতু তিনি সরস্বতী পুজো করতে না দেওয়ার জন্য সরকারের কাছে জবাবদিহি করেছিল, তাই তাকে এই সাসপেনশনটার মাধ্যমে আরেকটা সম্প্রদায়কে বোঝানো, দেখো আমরা এই ধরনের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হওয়া হামলার প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল প্রতিবাদ করলে আমরা তাকে কোনো স্পেস দেব না। ফলে আমরা যে তোমাদের সংখ্যালঘুদের একটা সরকার,
এটা যেমন বার্তা দেওয়া হলো পলিটিক্যালি, একটা কৌশলও নেওয়া গেল যে আজকে তোমার এই চ্যানেলে বসে আমরা শুভেন্দু অধিকারী সহ তার বাকি 3 জন, মোট 4 জনকে যে সাসপেনশন করা হলো নজিরবিহীনভাবে এখতিয়ারের বাইরে গিয়ে, সেটা নিয়ে আলোচনা করছি। যদি না হতো তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতাম? বাজেট নিয়ে আলোচনা করতাম, বাজেটের খুঁটিনাটি ব্যর্থতাগুলো সরকারের নিয়ে আলোচনা করতাম। আমরা তো করিনি। অর্থাৎ সারফেস থেকে তার যে ব্যর্থতা সরকারের, এই যে আজকে যেমন ঘাটাল মাস্টার প্ল্যানে তিনি 500 কোটি টাকা দিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের এলাকার মানুষদের মিষ্টি খাওয়ার জন্য। ওটা দিয়ে তো আর শিলান্যাস হতে পারে খুব জোর হলে, সেখানে জমি অধিগ্রহণ করতে গিয়ে দাসপুরের মানুষ জমি দেবে না। অর্থাৎ রাজ্যের কোনো একটা পাইলট প্রজেক্ট বা শিল্পায়নের জন্য ন্যূনতম ল্যান্ড ব্যাংক নেই, যেটা বামেরা তৈরি করে দিয়ে গেছিল একটা সময়। ফলে এটা তো ব্যর্থতা প্রশাসনের। এই ব্যর্থতার থেকে মানুষকে মুখ ঘোরাতে হবে, আর মুখ ঘোরাতে গেলেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলতে হবে। তাই দেখবেন এই শুভেন্দু বহিষ্কার, এটা নিয়ে প্রোগ্রাম চলতে চলতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাবে, এবং আমরা সার্বিকভাবে সরকারের বাজেট নিয়ে কি হলো সব কিছু আমরা ভুলে গেলাম। তোমার কথা ধরেই আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারটা দেখি, তাহলে তো এটা প্রতি বছর ভোটের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয়, বাজেটে একটা অর্থ বরাদ্দ করা হয়, তারপর আসল কাজের কাজ তো কিছুই হয় না। তাহলে কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটাও জাস্ট ভোট ব্যাংক? ঘাটাল মাস্টার প্ল্যান খুব শীঘ্রই অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পাবে একটি শব্দগুচ্ছ আকারে। ঘাটাল মাস্টার প্ল্যান ইকুয়ালস টু প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি কোনোদিনও রক্ষা করা যায় না, অর্থাৎ রক্ষা না করা প্রতিশ্রুতি। ঠিক আছে, এই যে শব্দগুচ্ছটা এখন মানুষের জীবনে, বাংলার মানুষের জীবনে, ঘাটাল মানুষের জীবনে রাজ্য ঢুকিয়ে দিয়েছে। আমি কেন এই কথাটা বলছি, তির্যক মন্তব্যটা, যে ঘাটাল মাস্টার প্ল্যান ফি বছর পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল, শিলাবর্তী, ঝুমি, কংসাবর্তী নদীর যে জলের দ্বারা যে বিস্তীর্ণ ঘাটাল মহকুমাকে জলমগ্ন করে, হাজার হাজার মানুষের জীবন, জীবিকা, প্রাণ সব চলে যায় বছরের পর বছর, শত বছর ধরে, 100, 150, 200 বছর ধরে আজকে যে সমস্যাটা, মানুষের নরক যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তো নিরূপণের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে মমতা ব্যানার্জি এসেছিলেন। যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে এটা একটা ছিল। কি করলেন? 11তে ক্ষমতায় আসার পরে প্রকল্প থেকে মূলত আরামবাগকে বাদ দিলেন। অথচ এই আরামবাগ আর 2 মেদিনীপুরেই বন্যা নিয়ন্ত্রণের ঘাটাল মাস্টার প্ল্যান, তিনি আরামবাগকে বাদ দিলেন। 6টা ব্লক আরামবাগের, 63টি পঞ্চায়েতের মধ্যে 53টি বন্যাপ্রবণ। তার মধ্যে আরামবাগ মহকুমার 18টি ওয়ার্ডের মধ্যে 6টি বন্যার সময় জলমগ্ন থাকে, তিনি বাদ দিলেন। অর্থাৎ মূল যে সমস্যাটা ছিল দুটো ডিস্ট্রিক্ট এবং আরামবাগ, সেখান থেকে কিন্তু তিনি একটা সর্বনাশী খেলা শুরু করলেন। তারপরে যেটা হলো, রূপনারায়ণের জলে গোঘাট, খানাকুল, আরামবাগের যে বিস্তীর্ণ এলাকা ডুবে থাকে, শুধু ডুবে থাকে নয়, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সংলগ্ন এলাকা ডুবে থাকে। তার জন্য যে একটা সাস্টেনেবল প্রজেক্ট ওয়ার্ক, একটা প্ল্যান করার কথা ছিল, সরকারটি তো সরকার করেনি। তার ফল যেটা হলো, ঘাটাল, দাসপুর, ডেবরা, চন্দ্রকোনার এই 4টি ব্লক জুড়ে 43টি স্থানে যে বিস্তীর্ণ দিনের পর দিন মেরামতির অভাবে নদী বাঁধে ফাটল ধরা পড়ল, তার প্রেক্ষাপটে সেন্ট্রাল গভর্নমেন্ট 2022 সালে 26শে জুন, সম্ভবত 26শে জুন, 1500 কোটি টাকা অ্যালটমেন্ট ঘোষণা করে বলল আপনারা জমি অকুপাই করুন। সরকার কিন্তু জমি অকুপাই করতে পারেনি, টাকাটা রিটার্ন গেছে। আজকে এই প্রজেক্টটা ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগের অংশ ছিল। আজকে 2022 সালে প্রজেক্টটা যদি জমি অকুপাই করতে পারতো রাজ্য, আজকে প্রজেক্টটা প্রায় কমপ্লিট হয়ে যেত, মানুষের নরক যন্ত্রণাটা কবে মুক্ত হয়ে যেত ভাবো তুমি। আজকে সরকার 500 কোটি টাকা দিয়েছে সেখানকার শিলান্যাস করে লোককে মিষ্টি খাওয়ানোর জন্য। কারণ সবাই জানে যে 2022 সালে যদি 1500 কোটি টাকা এস্টিমেট বাজেট হয়ে থাকে, আজকে সেটা প্রায় 2500 কোটি টাকা হয়ে যাবে। তাহলে আপনি 500 কোটি টাকা দিয়ে আপনি কি করতে চাইছেন? খেলা নাকি ওখানকার প্রমোটারদের? তার মধ্যেও আবার বিভ্রান্তি। সেচমন্ত্রী মানস ভুইয়া বলেছেন, ডক্টর মানস ভুইয়া, যে ওখানে নাকি 300 কোটি টাকা অলরেডি খরচাই হয়ে গেছে। আপনি জানতো ক্যামেরা নিয়ে ঘাটালের বিস্তীর্ণ এলাকায় এক কোদাল মাটি কোথাও পড়েছে কিনা ঘাটাল মাস্টার প্ল্যানে? আজকে তো শোনা গেল দাসপুরের লোকজনের কাছে জমি চাইতে গিয়েছে, তারা বলছে জমি দেবো না, কারণ আমরা জমি দিলে ঘাটাল মাস্টার প্ল্যানের জলটা আমার দিকে ঢুকবে।
অর্থাৎ সরকারের কাছে কোনো ব্লু প্রিন্ট নেই ঘাটাল মাস্টার প্ল্যানটা কিভাবে ডিসপ্লে করবে তারা সার্ফেসে। আমরা দেখছি বারবার তৃণমূল বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণের হাতিয়ার হয়ে উঠছে ধর্ম। বাংলার রাজনীতি তাহলে কি ধর্মীয় মেরুকরণ ঘটছে? না, হয়ে গেছে। রাজ্যের সরকার 11 সালে ক্ষমতায় এসে দুধেল গাইদের আইডেন্টিফাই করে ফেলেছে তৃণমূল, এবং তৃণমূল নেত্রী প্রকাশ্যেই বলেছেন ওরা লাথি মারলেও আমরা ওদের পাশে আছি। তার ফলটা যেটা হয়েছে, মেজরিটেরিয়ান যে 70% এখানকার হিন্দু, বিশেষ করে ওপার বাংলার থেকে ধাক্কা খেয়ে তারা খেয়ে আসা হিন্দু সম্প্রদায়ের বাঙালি, তারা কিন্তু আতঙ্কে প্রহর গোনা শুরু করেছে যে আমরা কি আবার দেশত্যাগের সম্মুখীন হব, আমরা কি বাংলা আবার ভাগ হবে। ফলত এই ভয় ভীতির একটা ভয়ানক রকম চমকদারি রাজনীতির খেলাটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অবতীর্ণ হয়েছেন। এবং এই আইডেন্টিটি পলিটিক্সের শেষ কোথায় আমরা জানি না, তবে মাথায় রাখতে হবে যে বিষবক্ষটা তিনি বপন করলেন তার ফল বা তার কুফল আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু পেতে হবে। তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, কিভাবে দেখছেন ব্যাপারটা? না, নতুন কি, ঠিকই তো বলেছেন হয়তো। কেন আমি আপনাকে বলছি, আমাকে একটু 1 মিনিট দিন, আমি একটা আপনাকে ডেটা দেখাই যে তৎকালীন খাগড়াগড় বিস্ফোরণের পরে বাংলাদেশের শেখ হাসিনা সরকার একটা স্টেটমেন্ট দিয়েছিল। শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র দপ্তর বলেছিল যে আমরা এখানে জঙ্গি দমন করছি, আর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, দুধে ভাতে তাদের থাকতে সাহায্য করছে, ফুলে ফেপে উঠিয়ে তুলতে সাহায্য করছে, আর বেড়ে উঠতে সাহায্য করছে, এবং তারা আবার ভারতবর্ষে থেকে এসে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে এসে আমাদের উপরে হামলা চালাচ্ছে। আপনি খাগড়াগড় বিস্ফোরণের কথা মনে আছে? যে খাগড়াগড় বিস্ফোরণের পরে 300 কিলোর 300টা বিস্ফোরক তারা নদীর চরে পুলিশ সন্তর্পণে লুকিয়ে ধ্বংস করে দিয়েছিল যাতে এনআইএর হাতে না পড়ে, এনআইএ যাতে তদন্তে না আসে, তাই সেটাকে বিস্ফোরণ একটি মামলাটা করেনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী একাধিক সাগরেদ অনুব্রত বলেছিল যে টিভি ব্লাস্ট করেছে, পুলিশ বলেছিল শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে। পরে আমরা জানতে পারলাম একটা দুটো নয়, 3টে জঙ্গি নিহত হয়েছেন, তারা আন্তর্জাতিক কুখ্যাত জঙ্গি। এবং শুধু তাই নয়, আপনার মধ্যে মনে আছে তৃণমূলের একজন সাংসদ ছিল আহমদ হাসান ইমরান, যার সাথে বাংলাদেশের জেএমবি জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশের সম্পর্ক ছিল। জেএমবির নেতা বাংলা ভাইয়ের সহযোগী আলী শওকতের থেকে তিনি 18 দফায় 75 কোটি টাকা লেনদেন করেছিলেন, এবং 2005 সালে যে জেএমবি ধারাবাহিকভাবে বাংলাদেশে বিস্ফোরণ ঘটিয়েছিল তার অস্তিত্ব প্রমাণ করতে তার সাথে এই ভদ্রলোকের ওঠা বসার প্রকাশ্য চিত্রগুলো বাংলাদেশ সরকার একের পর এক ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএনবি জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশের এই দেশের প্রধান যিনি, তিনিও ছিলেন এই ভদ্রলোক। এছাড়া নিষিদ্ধ সংগঠন সিমি গঠন করেছিল এই ভদ্রলোক আহমেদ হাসান ইমরান, যে সিমিটা কিন্তু এখন নিষিদ্ধ। সেই ভদ্রলোককে তৃণমূল সরকার ভারত সরকারের একাধিক গোয়েন্দা রিপোর্টের অনুরোধের পরেও না মেনে তাকে কিন্তু রাজ্যসভার সাংসদ করেছিল। শুধু নয়, 2023 সালের 25শে জুন মমতা ব্যানার্জি এনাকে রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বানিয়েছিল। এতে এরপরেও কি প্রমাণ হয় না তৃণমূলের সাথে জঙ্গি যোগাযোগ আছে? আচ্ছা, যে লাস্ট কয়টা দিন বাংলাদেশে ঘটনার পরে ক্যানিং আর মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়লো, তাদের প্রত্যেককে এই পশ্চিমবঙ্গের একাধিক 2-3টে ভোটার লিস্টের নাম, 2টো আই কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু ইস্যু করেছিল কে? এই জঙ্গিরা যেই লোকের বাড়িতে ছিল, যেই তৃণমূলের নেতাদের বাড়িতে থেকে এগুলো করেছিলেন তারা। অথচ জঙ্গি ধরা পড়ার পরে সেই সব তৃণমূলের স্থানীয় প্রতিনিধি তাদের বিরুদ্ধে কোনো ন্যূনতম মামলা তো দুরস্ত, যাদের বিরুদ্ধে আইপিসি 216 কিংবা বিএনএসএ 253 ধরায় মামলা করা উচিত ছিল, সুমোটো কমপ্লেন, সেটা কিন্তু রাজ্য পুলিশ করেনি তো। শুধু তাই নয়,
একাধিক তৃণমূলের নেতা ধরা পড়েছে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী, এখানে এসে বাংলাদেশের নাগরিক, এখানে পঞ্চায়েতের প্রধান, এটা সেটা হয়েছে। শুধু তাই নয়, আপনি খেয়াল করে দেখুন, একটার পর একটা ঘটনা তৃণমূলের এক নেত্রী প্রকাশ্য জনসভায় বলছেন বাংলাদেশের নাগরিকরা যদি আমাদের ভোট দেন, এখানে কাগজপত্র সব কিছু তাদের করে দেওয়া হবে। তাহলে তারপরে বলুন, এরপরেও প্রমাণ করতে হবে আপনাদের তৃণমূলের তৃণমূলের সাথে জঙ্গি যোগ নেই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলাতে হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বলে আমরা যাকে জানি, মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন, কি বলবেন? পেয়েছেন, অন্তর্বর্তী জামিন পেয়েছেন, বিভিন্ন শর্তে পেয়েছেন, তাকে তো এখন ছাড়া যাচ্ছে না। তিনি সহযোগিতা করেছেন, তার যতদূর আমি জানি তার স্বাস্থ্যের কথা ভেবে নিয়ে, শারীরিক কন্ডিশনের কথা ভেবে ছুটি দিয়েছেন। ওয়েলকাম, এটা নিয়ে তো কোনো কথা বলার নেই। আগামীতে ভারতীয় দণ্ডবিধি মেনে, বিএনএস মেনে মামলাটা এগোবে। প্রাইমারি ফেসিতে তার কণ্ঠস্বর শুনলাম, আরও কিছু লোকের কণ্ঠস্বরও সেখানে ম্যাচ করা হচ্ছে। আইনের পথে চলবে, এর বেশি কিছু বলা যাবে না। তবে তার শারীরিক অবস্থা খারাপ, এতদিন আটকে ছিলেন, তিনি সহযোগিতা করছিলেন না, কণ্ঠস্বর দিয়েছেন। এবার যদি সিবিআইয়ের মতো চলে, তাহলে আশা করি আসল ধীরে এই দুধটা ধরা পড়বে। মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের প্রধান বিচারপতি। উনি বললেন, আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নন। কিভাবে দেখবেন ব্যাপারটা? ভোট সর্বস্ব রাজনীতিতে এর চাইতে বেশি কিছু ভাবতেও পারবেন না। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন স্যালাইনের দোষ নেই, যিনি দিয়েছেন তিনি দোষী। অভয়া মারা যায়, ধর্ষিতা হননি, অভয়া নিজেই নিজেকে ধর্ষণ করে মারা গেছে, খুন করেছেন নিজেকে, এটাও তিনি বলবেন কোনো দিন। রাজ্যে এই যে প্রশাসনিক কর্তার একটার পর একটা ঘাট থেকে দোষারোপগুলোকে অন্যর দিকে শিফট করে দেওয়ার প্রবণতা, অর্থাৎ ডিনাইং পলিটিক্স, এই পলিটিক্সটা তাদের ব্যর্থতাকে কিন্তু ঢাকতে পারেনি। আমি আপনাকে বারবার বলছি, রাজ্যের হাইকোর্ট বারবার তো বলে দিচ্ছেন রাজ্যে উন্নয়ন হয়নি, রাজ্যে হয়েছে চুন্নয়ন, চুন দিয়ে খালি নয়ন করা হয়েছে। তার প্রমাণ রাজ্যের সর্বত্র আপনি দেখতে পাবেন। হাসপাতালগুলোর সুপার স্পেশালিটি হয়েছে, ভিতরে চেয়ার টেবিল নেই, ডাক্তার তো দুরস্ত। তাই হয়েছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য পায়ে চিত ধরলেও ফ্লাইটে করে কলকাতায় এনে চিকিৎসা করাতে হয়, কারণ নন্দীগ্রামের মতন জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতালেও তার ন্যূনতম চিকিৎসা হয় না। এবং তারপরেও যা চিকিৎসাটা কলকাতার এনআরসি হয়েছিল সেটাও ভুল চিকিৎসা হয়েছিল, আপনারা জানেন। ফলে তার ভাইপোকে চলে যেতে হয় বিদেশে চোখের ট্রিটমেন্ট করাতে। এটাই হচ্ছে কঙ্কালসার অবস্থা। ধন্যবাদ প্রধান বিচারপতিকে, তিনি তুলে ধরেছেন। কিন্তু কান কাটারদের রাজ্যে নাক কাটারা যে যাই বলুক, নেয় না কেউ রাজ্যে, কথাই তো আছে। এর আগেও তো বহুবার আমরা দেখেছি হাইকোর্টের প্রধান বিচারপতি নানাভাবে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছে, তারপরেও রাজ্য সরকারের কোনো রূপ পরিবর্তন নেই, উল্টে দিনের পর দিন আরও দুর্নীতির খবর আমাদের সামনে আসছে। কি বলবেন? কি বলবো, কিচ্ছু বলার নেই। আমরা তাকে ভোট দিয়েছি, দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দিয়েছি, পুলিশ প্রশাসনকে যিনি কার্যত মহামৃদন্ডী পানিতে পরিণত করে রেখেছেন, এবং পুরো প্রশাসনটা রুলিং পার্ট হিসাবে কাজ করছে। এর ফলে মানুষের জীবন জীবিকার সমূলে যে বিনাশটা হয়েছে, দুর্নীতি আপন নাম হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন, সেই প্রশাসনকে মানুষ কতদিন সহ্য করবে, সময় বলবে। দেখুন 26 নির্বাচনটা কি হয়।